নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা রয়েছো, যারা তোমরা বর্তমানে সেকেন্ড সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টরা রয়েছো, এখন তোমাদের মনে কিন্তু একটা প্রশ্ন বারবার উঠে আসছে যে তোমাদের যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যে সাবজেক্টটার এক্সামিনেশন রয়েছে সেটা কেমন যাবে। তার কারণ তোমাদের অন্যান্য যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো মোটামুটিভাবে 30 তারিখ অর্থাৎ 30 মে থেকে 4ই জুন পর্যন্ত লাগাতার হয়েছে, বা তোমরা বলতে পারো 3 জুন অবধি লাগাতার হয়েছে। 4 তারিখ ছুটি ছিল এবং 5 তারিখ তোমাদের কিন্তু এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টটার পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণবশত ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল একটা নোটিফিকেশন জারি করে এবং সেখানে তারা জানিয়ে দেয় যে তোমাদের যে 5 তারিখে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের পরীক্ষা, সেই পরীক্ষাটা কিন্তু হবে 10 তারিখ অর্থাৎ 10ই জুন 2025-এ, এবং সেই মতো সবাইকে প্রিপারেশন করতে বলা হয়। কিন্তু যদি আমরা দেখি একটা পরীক্ষা দেওয়াকালীন অবস্থায় থাকলে স্টুডেন্টের যে প্রিপারেশনটা হয়, হঠাৎ করে পরীক্ষাটা মাঝপথে ব্রেক করলে স্টুডেন্টদের সমস্যার সৃষ্টি হয়। এবং ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মতো একটা সাবজেক্ট যেখানে কিন্তু থিওরির তুলনায় নিউমেরিক্যাল পোর্শনের আসার সম্ভাবনা পরীক্ষায় বেশি, সেখানে স্টুডেন্টদের মধ্যে একটা ভীতি থাকেই। তোমরা যারা পরবর্তীকালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এই জাতীয় শাখাতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এগুলোতে তোমরা রয়েছো, তাদের কিন্তু এই সাবজেক্টটা গুরুত্ব দিয়ে পড়তে হবে। তুলনামূলকভাবে সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য এই সাবজেক্টটা কিছুটা হলেও গুরুত্বপূর্ণ, অন্যান্য ট্রেডের ক্ষেত্রে যদিও এটার মানে ইউজটা কিন্তু কম। যাই হোক, আজ আমি আলোচনা করছি এখানে সুপার সাজেশন সিরিজের, এটা আমাদের পার্ট 3 ভিডিও, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করছি কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। অর্থাৎ দেখো, সব কিছুই কিন্তু একটা অ্যাজাম্পশনের উপরে হয়, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে হোক বা কোনো অন্যান্য বোর্ডের এক্সামিনেশন প্যাটার্ন দেখে, তাদের ঠিক আছে মক টেস্টের এক্সামিনেশন প্রশ্ন দেখে, এর উপরেই কিন্তু আমি সাজেশান তৈরি করি। এমন নয় আমার সাজেশান থেকে 100% পরীক্ষায় আসবে, এটা আমি বলিও না, বলছিও না। কিন্তু এইটা তোমরা যদি 10টা যে সাজেশান তোমাদের ভিডিও দেব, সেই 10টা পার্ট যদি তুমি দেখে যাও, তুমি বুঝতে পেরে যাবে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে, কোথা থেকে প্রশ্ন আসে, তখন পরীক্ষার হলে তোমার কোনো অসুবিধা হবে না। দেখো, একদম প্রথম প্রশ্নটাতে যাই। প্রথম প্রশ্নটা কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ভেলোসিটি রেশিও ভিআর অ্যান্ড মেকানিক্যাল অ্যাডভান্টেজ এমএ। তো দেখো, আমরা মোটামুটি দু ধরনের মেশিনের কথা জানি। সিম্পল লিফটিং মেশিন এক ধরনের মেশিন হয়, যেটাকে আমরা বলি আইডিয়াল মেশিন বা আদর্শ মেশিন, আর একটা হচ্ছে অ্যাকচুয়াল মেশিন, অর্থাৎ যে মেশিনটা আমরা কর্মক্ষেত্রে ব্যবহার করি। আইডিয়াল যদি মেশিন থাকে, ঠিক আছে, সেই মেশিনের ক্ষেত্রে রিলেশনশিপ তোমরা জানো যে ভেলোসিটি রেশিও এবং মেকানিক্যাল অ্যাডভান্টেজের মধ্যে কি রিলেশন, ভেলোসিটি রেশিও ইকুয়ালস টু মেকানিক্যাল অ্যাডভান্টেজ। কিন্তু যদি আমাদের কাছে অ্যাকচুয়াল মেশিন থাকে, অর্থাৎ যে মেশিনে বিভিন্ন ধরনের ফ্রিকশনাল ফোর্সেস ইত্যাদিকে কনসিডার করব আমরা, তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে তোমার যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ সেটা লেস দ্যান অর ইকুয়ালস টু কিন্তু ভেলোসিটি রেশিও হয়ে থাকে। এবং সেক্ষেত্রে আমরা লিখি যে তোমাদের মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়ালস টু ইটাই ইন্টু ভেলোসিটি রেশিও, যেখানে ইটাই হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক হিসেবে আমরা ব্যবহার করি, বা অনেক ক্ষেত্রে এটাকে অনেকে এফিসিয়েন্সিও বলে থাকে। যাই হোক, সেটা পরের কথা। আমি বললাম যে এই প্রশ্নটা কিন্তু তোমরা করে যাবে, তোমাদের সিম্পল লিফটিং মেশিন থেকে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন দেখো, এই প্রশ্নটা আমি আগেও তোমাদের যখন সাজেশন দিয়েছিলাম তখন করেছিলাম যে হোয়াট ইজ মেশিন। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। এই মেশিন জিনিসটা কি, মেশিন নিয়ে তোমরা যদি না জানো তাহলে মেকানিক সাবজেক্টটা পড়াই তোমাদের ভুল, ঠিক আছে। যে যতই বলুক মেশিনের দ্বারা কি হয়, যে মেশিন ইজ আ সিস্টেম যারা কিন্তু হিউম্যান এফোর্টকে লেস করে, যেটা র্যাঞ্চো বলেছিল, সেরকম যদি পরীক্ষার হলে লিখে আসো তাহলে কিন্তু হয়তো মুভিতে তুমি নাম্বার পাবে, কিন্তু বাস্তবে নাম্বার পাবে না। বাস্তবে চতুর্থ যে ডেফিনেশনটা দিয়েছিল যে মেশিন ইজ এনি কম্বিনেশন অফ বডি সো কানেক্টেড দ্যাট দ্য রিলেটিভ মোশন ইজ কনস্ট্রেন্ট, ঠিক আছে, হুইচ মিনস লিভার পুলি এক্সেট্রা, যেরকম বলেছিল সেটা যদি তুমি লিখে আসো তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে। কারণ যতই সিনেমাতে দেখানো হোক না কেন, তোমাদের কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সেটা কাজে দেয় না, ঠিক আছে। হোয়াট ইজ এফিসিয়েন্সি অফ এ মেশিন। দেখো, এফিসিয়েন্সি মানে কি,
আমি ইনপুটে আমি কি দিয়েছিলাম এবং তার রেসপেক্টে আমি আউটপুটে কি পাচ্ছি, অর্থাৎ আউটপুট বা ইনপুট যদি করি তাহলে এফিসিয়েন্সি বেরোয়। তবে মেশিনের ক্ষেত্রেও কি এফিসিয়েন্সি তাই, সেটা কিন্তু তোমাকে দেখতে হবে এবং সেই হিসেবে তোমাদের লিখতে হবে যে এফিসিয়েন্সি অফ মেশিন কি। 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, ডিফারেন্স অফ রিভার্সেবল অ্যান্ড নন রিভার্সেবল মেশিন। রিভার্সেবল এবং নন রিভার্সেবল মেশিনের মধ্যে কি ডিফারেন্স রয়েছে, হ্যাঁ ঠিক আছে, এদের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা তোমাকে লিখতে হবে। হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ রিভার্সিবিলিটি, রিভার্সিবিলিটি হওয়ার জন্য কি কি কন্ডিশন এবং কি কি কন্ডিশন ফুলফিল করলে তবে একটা মেশিনকে আমরা বলবো যেটা সেটা রিভার্সেবল মেশিন, সেটা কিন্তু তোমাকে এখানে প্রুভ করতে হবে। এটা কিন্তু একটা মাস্ট ট্রাই প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্ন যেগুলো আমি দিয়েছি দেখো সিম্পল লিফটিং মেশিন থেকে বেশিরভাগ যত জানি নিউমেরিক্যাল প্রশ্ন আসার সম্ভাবনা চূড়ান্ত বেশি, মানে বেশি ভাগটাই কিন্তু নিউমেরিক্যাল থেকে আসবে, তবে কিছু পোর্শন যেটা থিওরি থেকে আসবে তার জন্য কিন্তু এই প্রশ্নগুলো করানো। এবং এখন যদি তুমি নিউমেরিক্যাল করিয়ে তোমাদেরকে বোঝাতে যাই তাহলে 1-2 দিনের মধ্যে সেটা করা কিন্তু সম্ভব নয়, তার জন্য ডিটেলস ক্লাস লাগবে এবং আমার মনে হয় না এই মুহূর্তে সেটা তোমাদের প্রয়োজনও আছে। ঠিক আছে, নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ ভেলোসিটি রেশিও অ্যান্ড ইটস সিগনিফিকেন্স ইন সিম্পল লিফটিং মেশিন। ভেলোসিটি রেশিও জিনিসটা কি, কোথা থেকে ভেলোসিটি রেশিওর কনসেপ্টটা ডেভেলপ করলো, ঠিক আছে, ইফোর্ট কি, ঠিক আছে, পয়েন্ট অফ ইম্প্যাক্ট কি, ফোর্স কি, এগুলো সম্বন্ধে তোমাকে জানতে হবে, তবে গিয়ে তুমি ভেলোসিটি রেশিওটা বার করতে পারবে। ঠিক আছে, তো ভেলোসিটি রেশিওর কনসেপ্টটা কি এবং সিম্পল লিফটিং মেশিনের ক্ষেত্রে ভেলোসিটি রেশিওর ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্স কি, সেটাই কিন্তু তোমাদের 4 নম্বর প্রশ্নতে করা হয়েছে। 5 নম্বর প্রশ্নটা একটু যদি দেখো, চোখ বুলিয়ে নাও, কি বলছে, হাউ ক্যান দ্য এফিসিয়েন্সি অফ আ সিম্পল লিফটিং মেশিন বি ইমপ্রুভ। একটা সিম্পল লিফটিং মেশিনের এফিসিয়েন্সিটা আমরা কিভাবে বাড়াতে পারি, তোমরা নিজেরাই বলো না, কোনো কিছুর এফিসিয়েন্সি বাড়াতে গেলে আমাকে কি করতে হবে, যদি মেশিন হয় তাহলে মেশিনের এফিসিয়েন্সি বাড়াতে গেলে তার জন্য যে স্ট্রাকচারটা রয়েছে মেশিনের সেটাতে আমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। 2 নম্বর হচ্ছে ফ্রিকশন। ফ্রিকশন কিন্তু একটা কিন্তু প্রচুর লস করে ইন্ডাস্ট্রির জন্য মেশিনের ক্ষেত্রে, তো সেই মেশিনের যে ফ্রিকশনাল রেট বা ফ্রিকশনটাকে সেটাকে যতটা সম্ভব স্ট্যাটিক ডাইনামিক যেই ফ্রিকশন বা রোলিং ফ্রিকশনও হোক না কেন সেটাকে আমাদের কম করতে হবে, স্ট্রাকচারে বদল আনতে হবে। মেশিনটাকে মেশিনের উপর তোমার যদি মেশিনটা ডিজিটালি হয় বা ইলেকট্রিক্যালি অপারেটেড হয় তাহলে ইলেকট্রিক্যাল সিস্টেম বা ড্রাইভটাকেও আমাদের কিন্তু ইমপ্রুভ করতে হবে, সেটা কিন্তু আমাদের জানতে হবে। তো এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমার মনে হচ্ছে যে কিভাবে আমরা এফিসিয়েন্সিটাকে ইমপ্রুভ করব। ঠিক আছে, এফিসিয়েন্সি মানে কি বললাম, আউটপুট ভ্যালুটাকে দেখো, ইনপুটে আমি যা ভ্যালু দিচ্ছি, ইনপুটে যদি আমি 100 দিই, আউটপুটে আমি কিন্তু হাইয়েস্ট যেটা পাই সেটা হচ্ছে ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা 95% এফিসিয়েন্সি পাই, অর্থাৎ ইনপুটে যদি 100 ইউনিট দাও আউটপুটে 95 ইউনিট তুমি কিন্তু পাবে। ঠিক আছে, বাকি মেশিনের ক্ষেত্রে প্রায় 10 থেকে 20 পর্যন্ত কিন্তু তাদের ডিক্রিজ হয় ইনপুট থেকে, যদি ইনপুটে 100 ইউনিট দাও আউটপুটে ওটা শুধুমাত্র কিন্তু 80 ইউনিট বাজবে। নেক্সট এবার 6 নম্বর প্রশ্ন দেখো, এবং আজকের পার্ট 3 লাস্ট প্রশ্ন কি বলেছে দেখো, ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য এফোর্ট, লোড অ্যান্ড ডিস্টেন্স ট্রাভেলড ইন এ সিম্পল লিফটিং মেশিন। একটা সিম্পল লিফটিং মেশিনের ক্ষেত্রে ঠিক আছে তোমাকে রিলেশনশিপ বা প্রতিষ্ঠা করতে বলেছে এফোর্ট, লোড এবং ডিস্টেন্স ট্রাভেলড। এটাও কিন্তু একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আজকে যে প্রশ্নগুলো দিলাম যদি তোমাদের এই সাবজেক্টটা এই টপিকটা থেকে নিউমেরিক্যাল না দেয় ইউনিট 7 থেকে সিম্পল লিফটিং মেশিন থেকে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এই প্রশ্নগুলোর মধ্যেই কোনো প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এটাই কিন্তু আজকের পার্ট 3 ভিডিও, আর বেশি বাড়াবো না, ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে, এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।